আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। রংপুরের আবু সাইদের মৃত্যুটা আমাকে এখনো ভাবায়। এই ছেলেটিকে কারা হত্যা করেছিল, কিভাবে সে মারা গেল, তার মৃত্যুর আগের যে অঙ্গভঙ্গিগুলো আমার কাছে কিন্তু খুব শিল্পিত লেগেছে। কি শিল্পিত একটা মৃত্যু! সে পুলিশের সামনে বুক চিতিয়ে দাঁড়াচ্ছে এবং পুলিশ এক পর্যায়ে রাবার বুলেট দিয়ে গুলি করেছে। রাবার বুলেটে মৃতের ঝুঁকি কিন্তু অনেক কম। মৃতের ঝুঁকি কমানোর জন্যই এসব মিছিল ছত্রভঙ্গ করার জন্য রাবার বুলেট ব্যবহার করা হয়। তবে রাবার বুলেটে যে মারা যাবে না, এটা আবার নিশ্চিত করে বলা যায় না। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তারা এই স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ করে বলছে যে পুলিশ 15 মিটার দূর থেকে রাবার বুলেটের এই যে গুলি করেছিল, 15 মিটার, তার মানে প্রায় 48 ফিট। 15 মিটার হলো 15 গজের একটু বেশি, 16 গজের মতো প্রায়। তো এত দূর থেকে রাবার বুলেটের গুলি তার বুকে লেগেছে। তারপরের একটি ভিডিওতে পরবর্তীতে আমরা দেখি যে আবু সাইদের মাথার পেছনে ঠিক এই জায়গাটায়, বাম পাশের এই জায়গাটায় ক্ষত, এবং সেখান থেকে কিছুটা মানে রক্তাক্ত ক্ষত। তাহলে আবু সাইদের মৃত্যুটা কিভাবে হলো, এটা নিয়ে আমরা কিন্তু পর্যাপ্ত মনোযোগ দেইনি। আমরা অনেক বেশি আগ্রহী ছিলাম আবু সাইদের মৃত্যুর রাজনীতিকরণ নিয়ে। শোনা যায় যে আবু সাইদ ইসলামী ছাত্র শিবিরের একজন ক্যাডার ছিলেন এবং অনেকেই বলেন যে এই মেটিকুলাসলি ডিজাইনড এই যে আন্দোলন, সরকার পতনের একটা জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের আন্দোলন, সেখানে আত্মাহুতি দেওয়ার জন্য আবু সাইদকে শিবির তৈরি করেছিল। এটা অসম্ভব কিছু নয়। মরলে শহীদ, বাঁচলে গাজী, এ ধরনের স্লোগান আমরা শিবিরের মুখে বহুবার শুনেছি। তো শিবির যদি কাউকে আন্দোলনের স্বার্থে আত্মাহুতি দেওয়ার জন্য তৈরি করে, করতেই পারে। সেই আলোচনায় আমি আজকে যাব না। আমি এই আবু সাইদের যখন ঘটনাটা ঘটলো, ঘটনাটা ঘটেছে দুপুরে 2-3টের দিকে হয়তো। আবু সাইদের ডেড বডিটা রংপুর মেডিকেলে কখন নিয়ে যাওয়া হলো? আবু সাইদের ডেথ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে এবং সেখানে যে সময় লেখা হয়েছে সেটা হলো রাত 8:05, 8:05 PM। দুপুরের একটি ঘটনা এবং আবু সাইদকে হাসপাতালে নেওয়া হয়েছিল মৃত অবস্থায়। হি ওয়াজ ব্রড ডেড। এই মাঝখানের 5-6 ঘন্টা সময় কি ঘটেছিল? আমরা যদি এই প্রশ্নটার উত্তর খুঁজে পাই, তাহলে আবু সাইদের হত্যাকাণ্ডের অনেক রহস্য কিন্তু মিটে যাবে। আবু সাইদের পোস্টমর্টেম রিপোর্ট নিয়ে নানামুখী আলোচনা চলছে। আমি আবু সাইদের পোস্টমর্টেম রিপোর্টটার একটা কপি পেয়েছি। রিপোর্টটা আপনাদের বোঝার স্বার্থে আমি একজন ডাক্তারের কাছে পাঠিয়েছিলাম এবং তিনি সেটি একদম স্পষ্ট করে আমাকে টাইপ করে পাঠিয়েছেন। তো এই রিপোর্টটা নিয়ে আমি একটু পর্যালোচনা করতে চাই। তার আগে আবু সাইদের বুকে যদি রাবার বুলেট লেগে থাকে এবং তিনি যদি রাবার বুলেটের আঘাতে মারা যান, তাহলে বুকের ভেতরে যে ফুসফুস, সেখানে যে রক্তনালী আছে, সেগুলো ছিন্ন ভিন্ন হয়ে যাওয়ার কথা। কিন্তু আবু সাইদের ডেড বডির উপরে পোস্টমর্টেমে তার বুকের ভেতরে কোনো ধাতব বস্তু, কোনো গুলি, কোনো কিছু পাওয়া যায়নি। এটা নিয়ে কোনো বিতর্ক নাই। তার বুকের ভেতরে যে কোনো বুলেট বা মেটালিক কোনো কিছু ছিল না, এটা একদম ক্লিয়ার। গুলি লাগলে তার যে ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ, রক্তনালী, এগুলো যে ছিঁড়ে যাবে সেরকমও কোনো লক্ষণ ছিল না। বরং ছিল তার ফুসফুস কনজেস্টেড, এবং বলা হচ্ছে এই যে
ফুসফুসে যে রক্ত প্রবাহ স্বাভাবিকের চেয়ে বেশি ছিল, কনজেশন ছিল, এবং এটাকে বলা হচ্ছে যে অক্সিজেন প্রবাহ কমে যাওয়ার কারণে এই কনজেশনটা হয়েছিল, ডিউ টু হাইপক্সিয়া, ল্যাক অফ অক্সিজেন। তার মানে কি, যদি বুলেট ইঞ্জুরিতে ভেতরে ছেঁড়া বেড়া হয়ে যেত, ছিন্ন ভিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত, তাহলে আমরা যে চিত্রটি দেখতে পেতাম সেটি আমরা পাইনি। তার পরিবর্তে আমরা দেখেছি যে ফুসফুসে রক্ত প্রবাহ বেড়ে গেছে এবং সেখানে অক্সিজেন স্বাভাবিকভাবে আর ছিল না। এইটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফাইন্ডিংস, এটা আমাদের মাথায় রাখতে হবে। এই জায়গাটায় আবু সাইদের মৃত্যু রহস্য খুঁজে পাওয়ার জন্য আমাদের আসলে কি করতে হবে? আমাদের এই যে জুলাই আগস্টের যে তথাকথিত ষড়যন্ত্র বা কেউ কেউ বলেন অভ্যুত্থান, এখানে অধিকাংশ মৃত্যুই রহস্যজনক। কিছু মৃত্যু হয়েছে পুলিশ হয়তো রাষ্ট্রীয় স্থাপনা রক্ষার জন্য বা উদ্ভূত পরিস্থিতিতে গুলি চালিয়েছে, মারা গেছে। কিন্তু কতজন এভাবে মারা গেছে আর কতটা মৃত্যু থার্ড পার্টির গুলিতে হয়েছে, সেই উত্তরগুলো আমাদের পেতে হবে। না হলে এই জুলাই আগস্ট নিয়ে এই নোংরা রাজনীতি চলতে থাকবে, প্রকৃত সত্য আমরা জানবো না। আবু সাইদের মৃত্যু রহস্য জানতে হলে আমাদের আবু সাইদের ডেড বডি আবার উঠিয়ে প্রয়োজনে আবার পোস্টমর্টেম করতে হবে। একটা নিরপেক্ষ এক্সপার্টস বোর্ড দিয়ে, তাহলে ন্যাশনাল ইন্টারন্যাশনাল এক্সপার্ট দিয়ে একটা বোর্ড দিয়ে আবু সাইদের প্রয়োজনে আবার পোস্টমর্টেম করতে হবে। উই নিড টু নো আবু সাইদের মৃত্যুর রহস্যটা উদ্ঘাটন করা দরকার। সাবেক ছাত্র সমন্বয়ক সার্জিস আলম বলেছেন যে কবর থেকে লাশ উঠিয়ে পোস্টমর্টেম করা যাবে না। তারা এটাকে একটা সেন্টিমেন্ট করতে যাচ্ছে। এই সেন্টিমেন্টের পেছনে যে রহস্যটা লুকিয়ে আছে, যে তারা খুব ভালো করেই জানে যে প্রকৃত পোস্টমর্টেমের রিপোর্ট যদি আমরা পাই, তাহলে ইট উইল বি প্রুভেন যে এই মৃত্যুগুলো কিভাবে ঘটেছে। এবং আবু সাইদের মৃত্যু পুলিশের গুলিতে সম্ভবত ঘটেনি, সেই সম্ভাবনা খুবই কম। বরং আবু সাইদের মৃত্যু অন্যভাবে ঘটেছে, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে, এর পক্ষে প্রমাণাদি অনেক বেশি। সুতরাং আমি, যেহেতু আবু সাইদের মৃত্যুটা আমাকে খুব ভাবায়, এই 16ই জুলাই তারিখটাও আমার জীবনে খুবই গুরুত্বপূর্ণ, কারণ ওই দিন আমার জন্মদিন। তো আবু সাইদের মৃত্যু নিয়ে আমি একটা ওপেন চ্যালেঞ্জ রেখে গেলাম সরকারের কাছে। যদি সাহস থাকে, একটা নিরপেক্ষ বোর্ড গঠন করে এক্সপার্ট দিয়ে তার পোস্টমর্টেমটি আবার করুন। যদি সেটি না করেন, তাহলে আমরা ধরেই নেব আবু সাইদের মৃত্যুর মধ্যে কিন্তু আছে, এবং আবু সাইদের মৃত্যুর ভেতরে যে রহস্য আছে সেটি আপনারা চান না উদ্ঘাটন করতে। আরেকটু স্পষ্ট করে বলি, অত্যন্ত পরিকল্পিতভাবে আবু সাইদকে হত্যা করা হয়েছিল। তাকে হত্যা করেছিল তার এই আন্দোলনের সহযোদ্ধারা। তাকে পিটিয়ে হত্যা করা হয়েছিল, পুলিশের গুলিতে নয়। আবু সাইদকে হত্যা করা হয়েছিল পিটিয়ে, ষড়যন্ত্রের অংশ হিসেবে। এই প্রশ্নটির উত্তর আমাদের তাই খুব জানা দরকার, আবু সাইদকে হত্যা করেছিল কারা। তারেক রহমানের সরকারের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ওরফে রজার খলিল ওরফে রজার রহমান ভারত সফর করেছেন এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী, ভারতের নিরাপত্তা উপদেষ্টা, ভারতের জ্বালানি তেল এবং গ্যাসের বিষয়ক মন্ত্রী, এই তিনজনের সাথে বৈঠক করেছেন। আর এই সফর নিয়ে বাংলাদেশের বিভিন্ন ধরনের মিডিয়া, বিভিন্ন ইউটিউব নানান ধরনের অনুষ্ঠান তৈরি করেছে, প্রতিবেদন তৈরি করেছে, অনেক কিছু যা কিছু না তা বলেছে, এবং এটা নিয়ে আমাদের মধ্যেও ব্যাপক সাড়া, মানুষের মধ্যে যে অনেক কিছু জানার। তার পরিপ্রেক্ষিতে এই ভিজিটটা নিয়ে আমি একটা ছোট ভিডিও করছি, আসলে ভেতরের জিনিসগুলো আপনাদেরকে একটু বুঝিয়ে বলার জন্য। দেখুন, যে কোনো একটা এই ধরনের সফর হলে আপনারা প্রথমে সরকারি কাগজগুলো দেখবেন। সরকারি কাগজ এখানে কি বেরিয়েছে,
বাংলাদেশের ফরেন মিনিস্ট্রি একটা ফেসবুক পোস্ট দিয়েছে, এটা একটা প্রেস রিলিজ ছোট। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটা ফেসবুক প্রেস রিলিজ দিয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী টুইট করেছে একটা, আর ভারতের জ্বালানি তেল মন্ত্রী হরদীপ সিং পুরী উনি ছোট একটা টুইট করেছেন। আর রজার খলিল তো বোঝেনি, রজার খলিল তো একটা বিশ্বমানের টাউট। ইউনূসের গভর্নমেন্টে সেকেন্ড যে বিদেশি এবং দেশপ্রেমহীন প্রাণী ছিল, তৃতীয় চতুর্থ, দ্বিতীয়তে অবশ্য আমি আসিফ নজরুলকে ফেলবো। তার মানে খলিলকে আরো পরে দিতে হবে, অর্থাৎ আদিল টাদিল এগুলো হলো সবচেয়ে বড় জঘন্য। আদিল, রেজওয়ানা ওগুলা, বা খলিলও ওই টাইপের। খলিল পরিপূর্ণভাবে বিদেশি, তার তো কোনো টুইটার বুইটার কিচ্ছু নেই। এক সময় ফেসবুক ছিল, ফেসবুকে রজার রহমান হিসাবে ইউএস এর রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো। যা হোক, তো খলিলের পার্সোনাল কোনো ফেসবুক টুইটার আছে বলে আমি খুঁজে পাইনি, আপনারা পেলে কেউ জানাবেন। তো এই যেই অফিসিয়াল কাগজগুলো বের হয়েছে, এই কোনো কাগজে এই ভিজিটের কোনো গুরুত্ব নাই, এবং অবশ্য বাংলাদেশ তরফ, ইন্ডিয়ান তরফ, কোনো তরফ থেকেই এটাকে দাবি করা হয় নাই যে একটা অফিসিয়াল ভিজিট, অর্থাৎ এটা সরকারি ভিজিটও না। এবং কারণটা আমরা যেটা জানতে পারলাম যে এই রজার রহমান মরিশাস যাবে ইন্ডিয়ান ওশান কনফারেন্সে আপনার যোগদান করার জন্য। সেইখানে উনি দিল্লি দিয়ে যাবে। তো অবস্থা দৃষ্টিতে যেটা মনে হচ্ছে যে রজার খলিল বা তারেক রহমানের সরকারের জন্য এই ভিজিটটা করার খুবই দরকার ছিল, যার কারণে তারা এই মরিশাস যাওয়ার এই ছুতাটা গ্রহণ করেছে। অর্থাৎ ব্যাপারটা এইভাবে তোলা হয়েছে, সার্বিক অবস্থা থেকে আপনি নিশ্চিতভাবে কনক্লুড করতে পারেন যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী মরিশাস যাওয়ার জন্য দিল্লিতে 2 দিনের যাত্রা বিরতি করবে। সেই জন্য এই যে যাত্রা বিরতিকালে উনি যাতে এই সময়টা সুযোগ ব্যবহার করতে পারেন, তাই উনি ভারতের মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় অমুক মন্ত্রী, তমুক মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, তেল গ্যাস মন্ত্রী, নিরাপত্তা উপদেষ্টা, ইনাদের সাথে দেখা করার জন্য দূতাবাস থেকে, অর্থাৎ আমাদের নিউ দিল্লির যে হাই কমিশন, তারা অনুরোধ জানাবে। এই প্রসেসে আসলে এই ধরনের আপনার ভিজিটগুলো হয় আর কি, যেখানে আসলে আরেক দেশের উচ্চ লেভেলে বৈঠক করার খুব তাড়া থাকে। এবং তারা দেখিয়েছে যে মরিশাস যেতে হলে দিল্লি ছাড়া এখন কোনো উপায় নাই। বলছে যে আমি টিকিট পাই না, যেহেতু মিডল ইস্ট দিয়ে ট্রাভেল করা এখন একটু তো সমস্যা। তো এই ছুতাটা খলিলুর রহমান গ্রহণ করেছে, যেটা বাংলাদেশের সাথে কিসের সাথে তুলনা করা যায় দেখবেন। অনেক সময় অনেক বস, মন্ত্রী, সচিব এরা নিম্ন লেভেলের কর্মচারীর সাথে দেখা করতে চায় না, আর ওই কোনো একজন অফিসারের জয়েন্ট সেক্রেটারি ধরেন, তার দেখা করা খুব দরকার, কিন্তু মন্ত্রী বা সচিব কোনোভাবেই দেখা দেয় না। তো এই জয়েন্ট সেক্রেটারি ধরেন প্রতিদিন যদি লিফটের সামনে দাঁড়িয়ে থাকে, সেই লিফট দিয়ে মন্ত্রী বের হয়ে অফিসে যাবে, বা যে লিফট দিয়ে ঢুকে মন্ত্রী বা সচিব বাসায় যাবে, দাঁড়িয়ে থাকে, সালাম দেয়, এক সময় কথা বলতে বাধ্য করে। তো খলিলুর রহমানের এই ভিজিটটাকে আমার এর চেয়ে মোটেও গুরুত্বপূর্ণ, মানে একদম এটার চেয়ে আর কিছু মনে হয় নাই। খলিলুর রহমান বা তারেক রহমান সরকারের দরকার ছিল এই 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 ভিজিটটার। কারণ হলো আসলে বাংলাদেশে তো জ্বালানি তেলের ব্যাপক সংকট চলছে, এবং ভারত জ্বালানি তেল সরবরাহ করছে তারেক রহমানের সরকারকে। সেটা আবার বাংলাদেশের যে ফরেন মিনিস্ট্রিতে যে তারা যে প্রেস রিলিজ দিয়েছে সেখানে এটা উল্লেখও আছে। এছাড়া ভারতের পররাষ্ট্রমন্ত্রী, নিরাপত্তা উপদেষ্টার সাথে কি আলোচনা হয়েছে ওটা তো আর জানা যাবে না। আর ওই যে হরদীপ সিং পুরীর যে ভারতের যে জ্বালানি মন্ত্রী, ওনারও একটা ছোট টুইট, আমি এগুলোতে দেখলাম যে আসলে বিস্তারিত কিচ্ছু নাই, দায়সারা গোছের একটু টেক্সট আছে। আর অতিরিক্ত বাংলাদেশের যে কাগজটা আছে সেই কাগজে তারা বলেছে যে এই ভারতের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে তারা ফেরত চেয়েছে। আবার এই বিষয়ে দেখবেন
ভারতের যারা টুইট করেছে বা প্রেস রিলিজ করেছে, দুই মন্ত্রীর টুইট বা ওদের ইন্ডিয়ান এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি বা মানে বিদেশ মন্ত্রকের যে প্রেস রিলিজ, সেখানে কিন্তু এটা নিয়ে কোনো কথা নাই। অর্থাৎ খলিল এটা তুলেছে কি তোলেনি এটা প্রমাণেরও কোনো সুযোগ নাই, যেহেতু ওই পক্ষ থেকে বলা হয় নাই কিছু। যদি ওই পক্ষের কাছে বিষয়টার কোনো গুরুত্ব থাকতো, তাহলে খলিল যদি বলে যে আমি তাদেরকে ফেরত চেয়েছি, ওই পক্ষ অন্তত এটা উল্লেখ করবে যে তারা এই বিষয়টা উল্লেখ করেছেন। তাদের কোনো কাগজে, তাদের কোনো প্রেস রিলিজে, তাদের কোনো টুইটে বা কোথাও, টুইটে না থাকলে অন্তত প্রেস রিলিজটাতে থাকার কথা ছিল, সেইখানে কিন্তু এটা নাই। অর্থাৎ এই 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 সাম্প্রতিককালে খলিলের এই ভিজিট নিয়ে পাশাপাশি আপনি দেখবেন বাংলাদেশের অত্যন্ত বদমাশতম সাংবাদিক, ওর চেহারাটা যেমন বদমাশের, লোকটা আরো বদমাশ, সবাই চিনেন, মতিউর রহমান চৌধুরীর মানব জমিনে নাকি কি একটা খবর বেরিয়েছে, এটা নিয়ে আবার কিছু ইউটিউবার তারা ইউটিউবের কন্টেন্টও তৈরি করেছে যে শেখ হাসিনাকে ভারত থেকে ইয়েতে কোথায় কোথায় পাঠাবি ইত্যাদি নিয়ে। এইসব আপনারা যারা দেখেছেন, যারা দেখেননি, কিন্তু এগুলা সব, অর্থাৎ এই বিষয়গুলা এতটাই মানে মানুষের কাছে এতটাই কৌতূহলের বিষয় যে এইসব নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করলেই সাথে সাথে 8-10 হাজার ভিউ হয়ে যায়। কিন্তু বাস্তবতা হলো যে ভারতের যে পক্ষ থেকে যেসব কাগজ বের হয়েছে সেইখানে এই বিষয়ের কোনো উল্লেখ নাই। তাদের প্রেস রিলিজে বলুন বা তাদের যেটাই নোট বলুন, যেটা তারা পাবলিশ করেছে, পাবলিশ ডকুমেন্টে কিচ্ছু নাই। এখন হ্যাঁ, একটা আপনারা কেউ বলতে পারেন যে পাবলিশ ডকুমেন্টে না থাকলেও আনঅফিসিয়ালি অনেক আলোচনা হয়েছে। আনঅফিসিয়ালি হাজার আলোচনা হতে পারে, কিন্তু আনঅফিসিয়াল আলোচনাগুলোর গুরুত্ব কখন বুঝবেন জানেন? আনঅফিসিয়াল আলোচনার গুরুত্ব তখনই থাকে যখন অফিসিয়াল কাগজে দেখানো হয় যে এই ধরনের গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। অফিসিয়াল কাগজে কিন্তু ওই আনঅফিসিয়াল আলোচনা যদি হয়েও থাকে কিছু, গুরুত্বপূর্ণ কিছু নাই। অর্থাৎ পুরো ভিজিটটাকে ভারত যেভাবে গুরুত্বহীন করেছে, এইটা দেখে মানে এটা 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 খুবই তাৎপর্যপূর্ণ ভারতের তরফ থেকে। তারেক রহমান সরকারকে কিভাবে দেখে সেটাও কিন্তু এখানে একটু বোঝা গেল। আর তারেক রহমানের সরকার এই খলিল যখন ইন্ডিয়াতে, তখন তারা দুইটা জিনিস করেছে। স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে, আর আওয়ামী লীগকে সংসদে তারা পাশ করে আইনত নিষিদ্ধ করেছে। তো এই ঘটনা দুইটা কাকতালীয় হোক বা না হোক, এইটা অত্যন্ত সিগনিফিক্যান্ট। কারণ হলো যে তারা এটাকে ভারত একটু কড়া দৃষ্টিতেই দেখবে ভবিষ্যতে। এই জন্য দেখবে যে এমন নয় যে ভারত আওয়ামী লীগের ফেভারে কিছু। আমি ভারত আওয়ামী লীগের ফেভারে বিপরীতে এগুলো আসলে আমি কিছু মনে করি না। আমি মনে করি ভারত তার স্বার্থ অনুযায়ী কাজ করবে। আমি আরো যেটা মনে করি, ভারত তার স্বার্থটা ভালোভাবে বুঝতে পারে না বাংলাদেশের ক্ষেত্রে। এইখানে ভারতের প্রজ্ঞার যথেষ্ট অভাব আছে। তো সেই দিকে আজকে যাচ্ছি না, এই ভিডিওটা লম্বা করতে চাই না, কথার পেছনে অনেক কথা আসে, আর আমি তো কথা গুছিয়ে বলতেই পারি না। তো যেটা হলো যে এই 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 ভিজিটটাকে এই যে তারা দুইটা কাজ করলো, দুইটা কাজই হলো যে আপনার স্বৈরতন্ত্র কায়েমের জন্য এবং রাজনৈতিক প্রতিশোধ গ্রহণের জন্য তারেক রহমানের সরকারের যে চেহারা, সেইটা ভারতের কাছে ফুটে উঠলো। এবং ভারতে যেহেতু শেখ হাসিনা অবস্থান করছেন, সেই সময়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, এইটা আপনি যে কোনো দৃষ্টিতে দেখবেন যে এইটা কিন্তু ভারত সরকারকে এক ধরনের অপমানের বার্তা দেয়া। সেইটা কিন্তু ভবিষ্যতে এই তারেক রহমানের সরকারকে ফেস করতে হবে। আর একটা জিনিস এখানে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো আমাদের এই রজার খলিল আর তার সাথে সাথে তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের গমন। আমি খুব কয়েকদিন লক্ষ্য করলাম যে হুমায়ুন কবির ছাড়া, এই খলিল হুমায়ুন কবিরকে ছাড়া বড় কোনো জায়গায় যায় না। এইটার একটাই স্পষ্ট বার্তা যে এই খলিলকে কিন্তু তারেক রহমান বিশ্বাস করেন না, উনি বিশ্বাস করেন হুমায়ুন কবিরকে। আর খলিলকে তো বিশ্বাসের কোনো কারণই নেই। খলিলকে তারেক রহমান নিয়েছেন, মানুষ যেটা বিশ্বাস করে সেটা,
যে ভারতের চাপে খলিলকে তো সবাই ডাবল এজেন্ট হিসাবে জানে, সে মার্কিন ডিপ স্টেটের দালাল, ভারতীয় ডিপ স্টেটের সে 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 দালাল এইটা হিসাবে জানে। আর একটা হলো যে কাজেই তাকে বিশ্বাস করার কোনো কারণ নেই। খলিল তারেক রহমানের সরকারে ঢুকতে পেরেছে কেন? এটা ছাড়া আরেকটা কারণ থাকতে পারে যে ইউনূসের সাথে লন্ডনে তারেক রহমানের যে যে মীমাংসা হয়েছে, সেখানে খলিল একটা বড় উদ্যোগ গ্রহণ করেছিল, সেটা হতে পারে। তো যে কারণেই হোক, খলিল হলো তারেক রহমানের সরকারের মধ্যে একটা কাঁটা, এবং খলিলের মতো দেশপ্রেমহীন এবং অত্যন্ত চতুর এবং সুন্দর সুন্দর কথা বলতে পারলো খলিলের কিন্তু আপনার ইয়ের কি বলে চাটুকারিতার দীর্ঘ ইতিহাস আছে। যেমন ইউনূসের চাটুকারিতার দীর্ঘ ইতিহাস আছে। ইউনূস যে বিশ্ব সভায় এত উপরে উঠেছে, এটার মূল কারণ কিন্তু ইউনূসের চাটুকারিতার দক্ষতা এবং পাবলিক রিলেশনসের দক্ষতা, অর্থাৎ মানুষের সাথে যোগাযোগ রক্ষা করার দক্ষতা। খলিলেরও সেই দক্ষতা আছে। খলিলের সাথে নিশ্চয়ই আওয়ামী লীগের অনেক লোকজনের কানেকশন আছে। সুতরাং খলিলকে নিয়ে তারেক রহমানের যেমন হৃদকম্পন আছে, আবার আওয়ামী লীগ সরকারেরও খলিলকে নিয়ে এই ধরনের টাউট বাটপার দালালদের নিয়ে আসলে আতঙ্কের কিছু নাই। এবং এই ভিজিটটাকে আমি অবমাননাকর হিসাবে দেখি। দেখেন, এই আওয়ামী লীগের বিপরীতে এই বিএনপি জামাতেরা কিন্তু ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলার জন্য ক্ষমতায় এসে বাংলাদেশের মানুষদেরকে এগুলা বলে খুশি করে করে ক্ষমতায় এসে এখন দেখা যাচ্ছে যে খলিলের অবস্থা দাঁড়িয়েছে। এবং খলিল যেহেতু নিম্নমানের চাটুকার, অর্থাৎ আত্মমর্যাদা বলতে কিছু নেই, আত্মমর্যাদাহীন একজন ফরেন মিনিস্টার পাওয়া তারেক রহমানের জন্য এটা সৌভাগ্যের কি দুর্ভাগ্যের বিষয়, এটা সময় বলে দিবে। কিন্তু আপাতত এসে ওই মন্ত্রীর সাথে, যে জয়েন্ট সেক্রেটারি মন্ত্রীর রুমে ঢুকতে পারে না, মন্ত্রী যার সাথে কথা বলে না, তার সামনে কথা বলার জন্য সিঁড়ির সামনে দাঁড়িয়ে থাকা, বা মন্ত্রীর রুমের সামনে দাঁড়িয়ে থাকা, বা লিফটের দরজার সামনে দাঁড়িয়ে থাকা, মানে ওই ওই মন্ত্রীকে, ওই জয়েন্ট সেক্রেটারির কথা বলতে বাধ্য করার মতো একটা সফর এই ইয়ে করলো, খলিল করলো। তো এইটাই হলো এই সফরের আপনার, আমি যা কিছু দেখলাম সেটাকে ট্রান্সলেট করলে এটা দাঁড়ায়। এবং এটাকে বাংলাদেশের অনেক সাংবাদিক তারা অনেক ধরনের এটাকে ফেলে, এটাকে বড় করে অনেক কিছু করেছে। আসলে অত্যন্ত গুরুত্বহীন, তাৎপর্যহীন একটা সফর হয়েছে, যেটা অফিসিয়াল সফরও না। আরেকটা কথা এখানে বলে রাখি, আপনার দুইটা নিকট প্রতিবেশীর মধ্যে যখন এমনকি আনঅফিসিয়াল কোনো ভিজিটও হয়, তখন কিন্তু খুব উচ্চ পর্যায়ে দেখা করতে দেয়। আপনারা যদি আমাদের আগের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের মাঝে মাঝে ভারত সফরগুলো দেখেন, দেখবেন যে উনি কিন্তু গেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথেও দেখা করতে পারতেন, এটা কার্টেসি দেওয়া হয়। এবং ভারতের পররাষ্ট্র সচিব আসলেও বাংলাদেশের প্রধানমন্ত্রী দেখা করে। এগুলো প্রতিবেশী দেশের মধ্যে হয়, দূরবর্তী দেশের মধ্যে এত হাই প্রোফাইল, মানে একজনের থেকে আরেকজনের পদবীর যে ডিফারেন্স, সেখানে হয়তো এরকম দেখা সাক্ষাৎ হয় না। খলিল পররাষ্ট্রমন্ত্রী হওয়া সত্ত্বেও কিন্তু মোদী সাহেবের সাথে দেখা করার সুযোগ পান নাই। এবং এইটা অবশ্য যেহেতু ভিজিটটা অফিসিয়ালি কেউ স্বীকার করে নাই, সেক্ষেত্রে এই কথাটার গুরুত্ব নাই, দেখা করতে পারার কথাও না। কিন্তু ভারত যেইভাবে তারেক রহমানের সরকারকে একেবারে গুরুত্ব দিচ্ছিল, চিঠি পাঠিয়ে দিয়েছিল জয়শঙ্কর সাহেবের হাতে, সেইটা আবার ধরলে মনে হয় যে খলিলের সাথে যে দেখা করলো না, তার মানে এর মধ্যেই কিছু ছন্দপতন হয়েছে আর কি। তবে আমি আশা করি ভবিষ্যতে অফিসিয়াল ভিজিট হলে, খলিল যদি অফিসিয়াল ভিজিটে ভারত যায়, তখন হয়তো নরেন্দ্র মোদী দেখা দিবেন। তবে দিবেন কি দিবেন না, সেটাও আমরা আগ্রহের সাথে লক্ষ্য করতে পারি। আপাতত যেটা হলো যে খলিল যেটা গেল, মানে একজন চাটুকারের যে জীবন, একজন দাসের যে জীবন, পররাষ্ট্রমন্ত্রী হিসাবেও এই রজার খলিল ওরফে রজার রহমান, আর এই নামের এই ডক্টর খলিল সেই জীবনই যাপন করছে পররাষ্ট্রমন্ত্রী হিসাবে। অপরাধ হচ্ছে সেইটা, যেই মানুষটা বাড়িঘর ভাঙচুর করেছে, যেই মানুষটা পুলিশকে হত্যা করেছে, মানুষকে হত্যা করেছে, বাংলাদেশের বিদ্যমান ফৌজদারি যে অপরাধ, সেই অপরাধ করেছে, তাদেরকে শাস্তির আওতায় আনা উচিত, এইটা আমি মনে করি। কিন্তু যেই মানুষটা বলেছে যে আমি শেখ হাসিনাকে দেখতে চাই না, আমি তাকে আর এক মুহূর্ত দেখতে চাই না, এক দফা তিনি কবে যাবে, এটাকে তো আমি কোনো ধরনের অপরাধ মনে করি না। হ্যাঁ, আমি অনুসারী হিসেবে তাকে অপছন্দ করতে পারি,
আমার দল সমর্থন করেনি তার কারণে আমি প্রেশার ফিল করছি, আমার খারাপ লাগবে, কিন্তু তাই বলে তো তাকে আমি শাস্তি দিতে পারি না। আমার কাছে যদি কোনো মানুষ আমার মুখের কাছে এসে সারাক্ষণ আওয়ামী লীগের সমালোচনা করে, আমার রাগ উঠতে পারে, আমার খারাপ লাগতে পারে, কিন্তু তাকে আমি মারতে পারি না, ধরতে পারি না। আমার যদি মগজ ওই পরিমাণ ক্যাপাসিটি থাকে তাকে আমি পাল্টা যুক্তি দিব, কিন্তু তাকে আমি গায়ে স্পর্শ করতে পারি না, তাকে আমি আহত করতে পারি না, তাকে আমি একটা গালিও দিতে পারি না। মানে এটা আমি মনে করি এটা অনুচিত। এবং এত স্টুডেন্টরা রাস্তায় নেমেছে, এত ছেলে মেয়েরা আমাদের বিরুদ্ধচারণ করেছে, আমরা এদেরকে ধরে ধরে ফাঁসি দিয়ে দেবো? মানে এটা কি মানে বাংলাদেশ আওয়ামী লীগ কি মানে আমি জানি না বাংলাদেশ আওয়ামী লীগ কি মনে করে, মানুষ কেন এটা করতে যাবে? এই স্টুডেন্টদের অনেককে ভুল বোঝানো হয়েছে, মিথ্যা কথা বলা হয়েছে। যেমন আপনি দেখেন যে 16ই জুলাই বলা হয়েছে কি এই ঢাকা ইউনিভার্সিটিতে গণহত্যা হচ্ছে, সমানে আপনার স্ট্যাটাস দেওয়া হচ্ছে। আজকে এই দিনে এসে আপনি দেখেছেন যে ঢাকা ইউনিভার্সিটির একটি ছাত্রী, একটা পোকামাকড় পর্যন্ত মারা যায়নি ঢাকা ইউনিভার্সিটির, আপনি দেখাতে পারবেন না যে কেউ মারা গেছে। ফলে স্বাভাবিকভাবে এটি একটি গণতান্ত্রিক রাষ্ট্র। বাংলাদেশ আওয়ামী লীগ তার যে লেগেসি বহন করে, বাংলাদেশ আওয়ামী লীগের যারা ফোর ফাদার্সরা রয়েছে, বাংলাদেশের স্বাধীনতার যারা পিতারা রয়েছেন, বাংলাদেশের যিনি স্থপতি এবং তার সাথে যারা হাতে হাত মিলিয়ে বাংলাদেশকে গড়েছেন, তারা বাংলাদেশে এমন একটি বাংলাদেশ গড়ার চেষ্টা করেছেন যেখানে মানুষ তার কথা বলতে পারবে, লিখতে পারবে। প্রত্যেকটা জিনিসই ইতিহাসে আমরা দেখেছি যে বাংলাদেশ আওয়ামী লীগের আমলে সেটা নানানভাবে প্রমোট করা হয়েছে, বলা হয়েছে। সুতরাং আমি মনে করি না যে আমাদের বিরুদ্ধচারণ করার কারণে কাউকে ফাঁসি দেওয়া হবে, কাউকে মারা হবে। আমার অনলাইনে আমার অনেককে অপছন্দ হয়, কথাবার্তা অপছন্দ হয়, খুব রাগ হয়, মনে হয় যে কি যে করবো, এরকম রাগ হতে পারে, হিউম্যান মাইন্ড এন্ড অফ দ্য ডে। কিন্তু আমি কখনোই মনে করি না যে আমি নিঝুম মজুমদারের রাগ হওয়া আর বাংলাদেশ আওয়ামী লীগের একটা প্রতিষ্ঠান হিসেবে রাগ হওয়া দুটো আলাদা জিনিস। কেমন বাংলাদেশ আওয়ামী লীগ, আপনি বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে সমালোচনা করলেন, তাই বলে আপনাকে মেরে ফেলতে হবে, আপনাকে জেলে ঢুকাতে হবে? এটা তো মগের মুল্লুক না। এবং বাংলাদেশ আওয়ামী লীগ কোনো মগের মুল্লুকের মাধ্যমে পরিচালিত হয় না। সো এটা হচ্ছে আমাদের অবস্থা। বাংলাদেশ আওয়ামী লীগকে একজন মানুষ কেন সমর্থন করবে, সেটি হচ্ছে এক কথাতে, অনেকগুলো কথা আসবে, কিন্তু এক কথাতে বলবো যে এই পুরো বাংলাদেশকে ধারণ করবার জন্য, অনুধাবন করবার জন্য, এবং এই পুরো বাংলাদেশকে একটা মানবিক বাংলাদেশ হিসেবে গড়বার জন্য যেই অফারগুলো দেওয়া হয়, যে প্যাকেজগুলো দেওয়া হয়, সেটি বাংলাদেশ আওয়ামী লীগ দেয় এবং পালন করে। বাংলাদেশ আওয়ামী লীগ একটি রাজনৈতিক প্রতিষ্ঠান, একটি রাজনৈতিক কনসেপ্ট, এবং আমি মনে করি যে একটি ম্যানেজারিয়াল কোম্পানিও বলতে পারেন। মানে আমি যদি কমার্শিয়াল অর্থেও বলি, এখানে টাকা পয়সা অর্থে কমার্শিয়াল না। অর্থাৎ আমরা কি অফার করি? আমরা মানুষের কাছে কি অফার করি? আমি আপনার দেশটাকে দেখে রাখতে পারবো, আমাকে কি আপনি ভোট দেবেন? আমি আপনার দেশটাকে এইভাবে দেখে রাখতে চাই, আমি আপনার দেশের এই দেশটাকে আমি এইভাবে ম্যানেজ করতে চাই, আমার ম্যানেজমেন্টটা এমন হবে, এইভাবে করতে চাই। সো আমরা যেটা করি, আমরা আমার সার্ভিস অফার করি দেশের মানুষের কাছে। এই দেশের জনগণ হচ্ছে এই দেশের, আমিও দেশের জনগণ, কিন্তু আমি যখন একটা রাজনৈতিক প্রতিষ্ঠানের জায়গা থেকে বলি, তখন আমরা কি করি? আমরা একটা প্রোডাক্ট বিক্রি করলে কি করি? বলি আমার এই প্রোডাক্টটা, এই জিনিসটা গুণ আছে, ভালো আছে। ফলে বাংলাদেশ আওয়ামী লীগ কি চায়? বাংলাদেশ আওয়ামী লীগের 4টা মূলনীতি যদি আপনি চিন্তা করেন, সেটি আমাদের সংবিধানেরও 4টি মূলনীতি। আমাদের হচ্ছে গণতন্ত্র। আমরা মনে করি যে জনগণ তার মতামত দেবে, জনগণ তার মূল্যায়ন দেবে, জনগণ সিদ্ধান্ত নেবে সঠিক আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে, এবং সেটা বাংলাদেশ আওয়ামী লীগ এনশিওর করবে। মাথায় রাখবেন, আমি শব্দটা আবারও বলেছি, যথাযথ আইনি কাঠামো প্রক্রিয়ার মধ্য দিয়ে মানুষ তার মতামত প্রকাশ করবে। 12 কোটি লোক এসে যদি বলে এইভাবে হয় না, একটা আইনি কাঠামো আছে, ওই কাঠামোর মধ্য দিয়ে জনগণ যে জায়গাতে অংশ নেবে, বাংলাদেশ আওয়ামী লীগ একটা ম্যানেজারিয়াল প্রতিষ্ঠান বা একটা রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে সেটা প্রমোট করবে, নিশ্চিত করবে মানুষ ওই ভয়েসগুলো আমরা ঠিকভাবে শুনছি, তাদের ভয়েসগুলো ঠিকভাবে শোনা হচ্ছে। 1 নাম্বার, এইটা বাংলাদেশ আওয়ামী লীগ নিশ্চিত করে। 2 নাম্বার হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ শোষিতের দল, নিপীড়িতের দল, শ্রমিকের দল। বাংলাদেশ আওয়ামী লীগ এই সারা বাংলাদেশের যে কোনো লেভেল, সে ধনী গরিব নির্বিশেষে সবার সমতাতে বিশ্বাসী, বেসিক রাইটসে বিশ্বাসী, মানবিক মূল্যবোধ, ন্যায়বোধ এগুলোতে বিশ্বাসী। ফলে সে মনে করে যে সোশ্যালিস্ট মুভমেন্ট, সমাজতন্ত্র, সোশ্যালিজম হচ্ছে আমাদের আরেকটি অংশ, যেটার মাধ্যমে আমরা সবাই সমান, মোটা দাগে এই কনসেপ্টটাকে আমরা বিলি করতে পারি, এবং আমরা এটা মনেও করি। 3 নম্বর হচ্ছে আমরা মনে করি যে ধর্মনিরপেক্ষতার নীতি। আমরা মনে করি যে একটি রাষ্ট্র কোনোভাবেই কোনো ধর্মকে, কোনো ব্যক্তিকে, মানে কোনো ব্যক্তি ধর্ম, মানে কোনো ব্যক্তিও যদি ধর্মের কোনো অংশ হয়ে যায়, আলাদা করে তাকে ট্রিট করবে না। প্রত্যেকটা ধর্মকেই আলাদাভাবে সমানভাবে মর্যাদা দেয় এবং নিশ্চিত করে প্রত্যেকটা ধর্ম এবং চিন্তার যারা মানুষ, তারা কথা বলতে পারেন আইনি প্রক্রিয়াকে অনুসরণ করে, দেশের বিদ্যমান আইন যা আছে, সংবিধান যা আছে, তাকে রেসপেক্ট করে। 4th যেটা আছে সেটা হচ্ছে জাতীয়তা। এই জাতীয়তাটা বাঙালি জাতীয়তাবাদ এবং 2 রকমের জাতীয়তাবাদ এখানে আছে, দুটোরই সংমিশ্রণ বলা যেতে পারে। একটি হচ্ছে নৃতাত্ত্বিকভাবে আমার যে জাতীয়তা, সেটা হচ্ছে বাঙালি, আর একটি ভৌগোলিক অবস্থান থেকে, রাষ্ট্রীয় কাঠামোর মধ্য থেকে আমার যে সিটিজেনশিপ রয়েছে বাংলাদেশি। এই দুটোর যেই গর্বিত উপাদান, সেই গর্বকে ধারণ করা, এটা কোনো অহংকার না, এটা গর্ব। এই গর্বটা হচ্ছে যেমন যখন আমরা নৌকা বাইচ দেখি, তখন আমরা হেইয়ো হেইয়ো বলি কেন? এটা তাকে উদ্যম দেয়।
আমরা ওই মাঝখানে দাঁড়িয়ে একজন মানুষ গান গায় কেন? এটা তাকে উদ্যম দেয়, ওই গানটা তাকে স্পিরিট দেয়। সো জাতীয়তা হচ্ছে এমন একটা জিনিস, এটা মানুষের মধ্যে খুবই প্রথিত। সে তার গোত্র, ধর্ম, সম্প্রদায়, এই জিনিসগুলোর আলোকে তার অনেক চিন্তা ভাবনা বিকশিত হয়। আমরা সেগুলোকে প্রমোট করতে চাই। সো সেই জায়গা থেকে জাতীয়তা আমাদের একটা উপাদান। ফলে এই 4টা উপাদানের মিশ্রণ আমরা আমাদের জাতীয় জীবনে নানানভাবে প্রথিত করেছি, বিকশিত করেছি বা করতে চাই। সেই কারণে আমি আর এই 4টা উপাদান বাংলাদেশের আর কোনো রাজনৈতিক দল অফার করে না। কোনো না কোনো রাজনৈতিক দল আপনাকে কোনো একটা পার্টিকুলার ধর্মীয় কাঠামোর মধ্যে নিয়ে যেতে চায়, কোনো একটা দল হাফ ধর্মীয় কাঠামো হাফ অন্য কাঠামোতে নিয়ে যেতে চায়, অনেক দল আপনাকে সাম্প্রদায়িক অবস্থানের মধ্যে নিয়ে যেতে চায়, অসম্ভব রকমের রিজিড, অসম্ভব রকমের ন্যারো ভাবনার অধিকারী আপনাকে বানাতে চায়, আপনাকে গ্লোবাল সিটিজেন বানাতে চায় না, বিকশিত করতে চায় না। বাংলাদেশ আওয়ামী লীগ ওই দলগুলো থেকে আলাদা, সে আপনাকে অনেক বেশি বিকশিত করতে চায়, আপনাকে বিকাশমান দেখতে চায়, সে কারণে আপনি আওয়ামী লীগ করবেন। আমরা বাই চয়েস কিন্তু আমরা ইলেকশনে যাইনি তা না, নিষিদ্ধ করে রাখা হয়েছে। বাংলাদেশের সবচাইতে বৃহৎ এবং দীর্ঘ সময়ের বয়সী রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে রাখা হয়েছে। আমরা দেখেছি কিভাবে সিলের পর সিল পড়েছে আগের রাতে, আমরা দেখেছি কিভাবে ভুয়া ভোট হয়েছে, পুরো গণহারে ভুয়া ভোট হয়েছে নিজের চোখে, এবং শত 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 ভিডিও আমরা দেখেছি। আপনি তারপরেও মনে করছেন আগের ইলেকশন থেকে ফার বেটার? সেটা বললাম, আমি জানি না, আমার কাছে আগের ইলেকশনটা ইলেকশনই মনে হয়নি, সেটা সিলেকশন ছিল। যেহেতু এক দল থেকেই সবাই আসছে, নিজেদের কিছু বিরোধী দল যারা দাঁড়িয়েছিল স্বতন্ত্র হয়ে, তারাও মূলত আওয়ামী লীগের ছিল। কারণ অন্য দল আসেনি, কিন্তু কোনো দলকে কিন্তু মানে মানা করা হয়নি, বাধ্য করা হয়নি আপনি আসবেন না। কিন্তু আপনারা তো, আমি যদি আজকে আপনার সাথে আমার টকশো ছিল, টকশোটাতে আপনি আমাকে আমন্ত্রণ করেছেন, আমাকে সময় দিয়েছেন, আগে থেকে বলে রেখেছেন, আমি যদি এই টকশোতে না আসতাম, আপনি আপনার দর্শকদের জন্য আপনি আপনার নিজের টকশোটা চালিয়ে যেতেন, কারণ আপনার কমিটমেন্ট আছে জনগণের কাছে। আপনি আপনার কথা বলে যাচ্ছেন, আপনার অনেক কথার সাথে হয়তো আমি একমত হলাম না, কিন্তু আপনি একা একা বলে গেলেন। আমি কি দাবি করতে পারি যে উনি একা একাই তো বলে গেল? এখন আপনি একা একা বলে যাবেন, এটা কি আপনি তো আমাকে বাধ্য করেন, আমি আসি নাই, তো দোষটা তো আপনাকে দিতে পারি না। আমি অংশগ্রহণ করলাম না কেন? তাহলে তো আপনার সমস্ত কথা আমাকে মানতে হতো না। এখন তো একপাক্ষিক ভাবে আপনিই বলে যাবেন, এটাই তো নিয়ম। মানে এরপরে আপনি যদি বলেন যে আমরা তো কখনো বিএনপিকে আসতে মানা করিনি, আমরা পরিষ্কার ভাবে বলেছি যে ওরা যেটা চায় তত্ত্বাবধায়ক সরকার, সেটি আমাদের আইনে নেই, আদালত বাতিল করেছে, আমরা কিছু করিনি। এবং আমরা পর্যন্ত নিজম ভাই কিছু করেননি জানি, কিন্তু করতে তো পারতেন। বিএনপি কে আনা যদি চেষ্টা করেছি। 2014 সালে আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি খালেদা জিয়াকে ফোন দিয়েছেন, তিনি বলেছেন যে আপনি হরতালটা থামান, যে হরতালটা আপনি দিয়েছেন, আমরা একসাথে বসি, আপনার দরকার হলে আমরা সর্বদলীয় একটা ঐক্য পরিষদ করব, আপনার পার্টি থেকে সেখানে উপদেষ্টা থাকবে, আমার পার্টি থেকে থাকবে, রেশিও অনুযায়ী বাংলাদেশের অন্যান্য যারা পলিটিক্যাল পার্টি আছে তাদের একসাথে বসে আমরা একটা জাতীয় সরকারের মতো বানাই, ওই সরকারটা নির্বাচন পরিচালনা করবে। কেন করবে? কারণ তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমটা আদালত উঠিয়ে দিয়েছে, আমাদের কিছু করার নাই। খালেদা জিয়া ফোনের মধ্যে দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কিরকম দুর্ব্যবহার করেছেন, তিনি বলেছেন যে না, আমি কোনো হরতাল বন্ধ করবো না, আলোচনাও করবো না, আপনি আমার একটাই কথা, তত্ত্বাবধায়ক সরকার লাগবে। তো এরপরে মাননীয় প্রধানমন্ত্রী কি করতে পারে? যেই মানুষটার পুত্র তাকে গ্রেনেড হামলা করে মেরে ফেলতে চেয়েছে, যেই বিএনপি তত্ত্বাবধায়ক সরকারকে নস্যাৎ করে দিয়েছে। আপনি তত্ত্বাবধায়ক সরকার কিভাবে নস্যাৎ হয়েছে আপনি জানেন? আমি আপনাকে একটা উদাহরণ দিই। আপনি মনে করেন যে আমি আপনাকে উদাহরণ দিই, সেটা হচ্ছে এমন যে আমি আপনার বাড়ি পুড়িয়ে দিলাম, বাড়ি পুড়িয়ে দিয়ে আমি এখন বলছি, কারণ ওই বাড়িতে আমিও থাকতাম, এখন আমি বলছি যে আপনি আমার থাকার জায়গা দেন না, ঘ্যান শুরু করলাম। জিনিসটা কেমন শোনা যায়? বিএনপি আপনার কথা মাধ্যমে আমার ওই কথাটা রোমন্থন হচ্ছে যে আমার কাছে ওরকম শোনা যাচ্ছে যে একটা তত্ত্বাবধায়ক সরকার সিস্টেম ছিল আমাদের, যেহেতু পলিটিক্যাল পার্টিগুলো ঐক্যমত্যে আসতে পারছে না, ফলে এটা অগণতান্ত্রিক হলেও, এটা কমপ্লিটলি আমাদের বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশনের বাইরে গেলেও আমাদের বাঁচার স্বার্থে একটা নিয়ম করা হয়েছিল 1996 সালের 1 নম্বর আইন। সেটি কি? সেটি হচ্ছে যে কোনো পলিটিক্যাল পার্টি 5 বছর মেয়াদে ক্ষমতায় থাকবার পর তারা ক্ষমতা হস্তান্তর করবে সর্বশেষ অ্যাপিলেট ডিভিশনের প্রধান বিচারপতি যিনি অবসর নিয়েছেন তার কাছে, তিনিই হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা। এটা ছিল নিয়ম। তিনি যেই হোক না কেন তার কাছেই ক্ষমতা হস্তান্তর করা হবে। ভালো কথা, বাংলাদেশ আওয়ামী লীগ 2001 সালে তারা ক্ষমতা হস্তান্তর করে এই বাংলাদেশে একমাত্র প্রথমবারের মতো একটি দল যারা ক্ষমতা হস্তান্তর করেছে শান্তিপূর্ণভাবে। এবং জানেন যে 2001 ইলেকশনের পরে বিএনপি কি করেছে? বিএনপি যখন মেয়াদ শেষ হবে তখন বিএনপি ক্ষমতা গেল 2001 সালে, অক্টোবরের 2 তারিখ ইলেকশন হয়েছে 2001-এর। তারা 2004-এর মাঝামাঝি জুন বা জুলাইতে তারা সংবিধানে একটা সংশোধনী আনলো, এটা মনে হয় 13তম সংবিধান সংশোধনী আনলো। তারা কি আনলো? সংবিধান সংশোধনী। তারা করলো কি, বিচারপতিদের বয়স 2 বছর বাড়িয়ে দিল। কেন 2 বছর বাড়িয়ে দিল? এই কারণে বাড়িয়ে দিল কারণ বিচারপতি KM হাসান তিনি সর্বশেষ অবসর নিয়েছেন। এখন তাকে কিভাবে রেখে দেওয়া যায়? কারণ তিনিই হবেন তিনি যদি থেকে যেতে পারেন লাস্ট অবসর নেওয়া বিচারপতি, তাহলে তিনিই হবেন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা। কিন্তু KM হাসানের পরে বিচারপতি রুহুল আমিন, তার আপনার অবসর নেওয়ার কথা ছিল।
তো তিনি যাতে অবসর নিতে না পারেন এই জন্য তার চাকরির মেয়াদ আরো 2 বছর বাড়িয়ে দিল। ফলে বিচারপতি রুহুল আমিন আরো 2 বছর চাকরি করবে। তাহলে শেষ বিচারপতি থেকে যাবে হচ্ছে কে এম হাসান। তো কে এম হাসানকে রাখার জন্য বিএনপির এই চেষ্টাটা কেন? কারণ কে এম হাসান বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন। আওয়ামী লীগ কিন্তু তাও মেনে নিত যদি এটা ন্যাচারালি হতো, কিন্তু আপনি যখন একটা ন্যাচারাল জিনিসকে বাধা দিয়ে আপনার স্বার্থে করলেন, সেই কারণে আওয়ামী লীগ তখন আন্দোলন করেছে যে আপনি তো এটা পার্সিয়ালিটি করলেন আমাদের মধ্যে। কারণ শোনেন একটা কথা বলি, ইতিমধ্যে তত্ত্বাবধায়ক সরকারটা ছিল আমার গলাতে একটা ছুরি ধরার মতো, আমি এদিক সেদিক করলে আমার গলা কেটে যাবে। আপনি এইরকম একটা কাচের ঘরে থেকে আপনি এত বড় অন্যায় করলেন, পরবর্তী সময় আপনি সবচেয়ে বেশি কাঁদলেন তত্ত্বাবধায়ক সরকার নাই, আমরা ইলেকশনে যাব না, এটা ফেসিস্ট সরকার। তাহলে ফেসিস্টটা কে? এখন আপনি আমাকে একটা কথা বলেন তো রায়হান ভাই, যে যারা তত্ত্বাবধায়ক সরকারকে এইভাবে নষ্ট করলো আপনি কয়দিন তাদেরকে দোষ দিয়েছেন? বলেন আমাকে যে আমি দোষ দিয়েছি ওদেরকে। আমি তত্ত্বাবধায়ক সরকারের কোনো ফ্যান না যে এটা নিয়ে কোনো তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো যে আমরা তত্ত্বাবধায়ক সরকার নষ্ট করেছে কি বিএনপি? পরবর্তী সময় এমন মজার ব্যাপার হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল করবার জন্য রিট পিটিশন দাখিল করা হয় 1999 সালে। সেই রিট পিটিশন 2009 বা 10 সালে কার্যতালিকাতে উঠে আদালত তখন সিদ্ধান্ত দেয়, এবং একজন মাত্র বিচারপতি রায় দেয় না, 7 জন বিচারপতির মধ্যে 4 জন বিচারপতি রায় দেয় যে এটি এগেইনস্ট দ্য প্রিন্সিপাল অফ বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন। একজন না, 4 জন বিচারপতি, এবং 3 জন বিচারপতি এই তত্ত্বাবধায়ক সরকার রাখার পক্ষে থাকে। এরপরে তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয়ে যায়। এটা কি বাংলাদেশ আওয়ামী লীগ ওই বিচারপতিদেরকে শিখিয়ে দিয়েছে? মানে এটা অনেকে মনে করতে পারে, কিন্তু মনে করতে কোনো লাভ নেই। আপনি বিচারপতি রায় দিয়েছে, এখন আপনি যদি মনে করেন যে আমার পক্ষে গেছে বলে আমি বলেছি, আসলে তত না। এখন আপনি আমাকে বলেন তো, এরকম একটা প্রক্রিয়া হওয়ার পরে নির্বাচন হবে নির্বাচন কমিশনের মাধ্যমে, তারপরেও মাননীয় প্রধানমন্ত্রী 2014 সালের ইলেকশনের আগে খালেদা জিয়ার সাথে দীর্ঘ ফোনালাপ করেছে, সেখানে তিনি আলোচনাতে রিফিউজ করেছেন। এখন আপনি আমাকে বলেন যে আমি আমার সমস্ত চেষ্টা করবার পর যখন কেউ ইলেকশনে আসে না, আমার কি করণীয় থাকে? আর্জেন্টিনা আর ব্রাজিলের খেলার মধ্যে ব্রাজিল যদি বলে যে আমি আর্জেন্টিনার সাথে খেলবো না, আর্জেন্টিনা যদি জিতে যায়, আপনি কি আর্জেন্টিনাকে নিয়ে হাসাহাসি করবেন? হ্যাঁ, ফ্রি পেয়ে দিচ্ছে, তো ব্রাজিল আসলো না কেন? আচ্ছা, যাই হোক, আপনি বলছেন অপশন নাই। অপশন আসলে খুঁজলে অপশন হবে। যেমন আপনি জিজ্ঞেস করেন আপনি না আসতেন, আপনি যদি আজকে অনুষ্ঠানে না আসতেন, আমি এটা পোস্টপোন করতাম, আমি হয়তো ঘোষণা দিতাম, আমরা পরে এটা পিছিয়ে দিলাম। আপনি যতক্ষণ না রাজি হবেন আমি জিনিসটা হলোই না। কিন্তু ব্যাপারটা যদি এমন হয় যে দেশের সাংবিধানিক কাঠামোতে এই টকশোটা হতেই হবে, এটা মানে আমি ওইভাবে বলছি আর কি। টকশোটা একটা উদাহরণ হিসেবে, মেটাফোর হিসেবে এসছে, কিন্তু নির্বাচনটা তো এমন না যে ঠিক আছে এই বছর আর ইলেকশন করলাম না, ব্যাপারটা তো এমন না। ইলেকশন তো আপনাকে করতে হবে, আজও কালো 5 দিনের জন্য আপনাকে ইলেকশন করতে হবে, অর্থাৎ সাংবিধানিক চেঞ্জটা আসতে হবে, তাহলে 5 বছরের বেশি একটা সরকার থাকতে পারে না। ওই সাংবিধানিক কাঠামোর জন্য ইলেকশন করতে হয়েছে, তো ইলেকশন করেছে। এখন যদি প্রতিপক্ষ না আসে আমরা কি করবো? মধ্যপ্রাচ্যের সংঘাত কিংবা ইরান যুদ্ধের গতিপথ শেষ পর্যন্ত কোন দিকে যাচ্ছে তা এখনো নিশ্চিত নয়। 15 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রতি মুহূর্তে ভেসে যাওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে। আপাতত এই যুদ্ধবিরতিকে কেউ কেউ দেখতে চাইছেন যুক্তরাষ্ট্র কিংবা ইরান কারো হার হিসেবে নয়, বরং ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহুর পরাজয় হিসেবে। কিন্তু এর মধ্যে আন্তর্জাতিক মিডিয়াগুলোতে এমন কিছু খবর ও বিশ্লেষণ প্রকাশিত হচ্ছে যাতে পৃথিবীর সভ্যতা ধ্বংস করে দেওয়ার হুমকি দানকারী ট্রাম্পের গোমর ফাঁস হয়ে যাচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে বলা হয়েছে, গত মঙ্গলবার ট্রাম্প হঠাৎ করে পিছু হটার সিদ্ধান্ত নেন এবং 2 সপ্তাহের একটি যুদ্ধবিরতিতে সম্মত হন। আর সমালোচকরা মহাপরাক্রমশালী ট্রাম্পের আচরণকে বিদ্রূপ করে নাম দিয়েছে ট্যাকো, যার মানে হলো ট্রাম্প অলওয়েজ চিকেনস আউট, অর্থাৎ ট্রাম্প শেষ মুহূর্তে পিছু হটে। ওয়াশিংটন ভিত্তিক প্রভাবশালী সাময়িকী ফরেন পলিসির এক বিশ্লেষণে বলা হয়েছে, এটাই ট্রাম্পের স্বভাব, বিশ্বকে তটস্থ করে রাখা। এই প্রক্রিয়ায় ট্রাম্প সূক্ষ্মভাবে কিছু ধাপ অনুসরণ করেন। ট্রাম্প প্রথমে কঠোর হুমকি দেন, উত্তেজনা বাড়ান, কিন্তু যখন আন্তর্জাতিক বাজার নেতিবাচক প্রতিক্রিয়া দেখায় তখন দ্রুত অবস্থান বদলে ফেলেন এবং শেষ পর্যন্ত একটি আপোষ বা ডিল ঘোষণা করেন। আগে তিনি এভাবেই সফল হয়েছেন বহুবার, কিন্তু এই প্রথমবারের মতো ব্যাপকভাবে ধরা খেয়েছেন ইরানে। ধরা খেয়ে ট্রাম্পের যে নাভিশ্বাস উঠেছিল সে গোমর ফাঁস করেছে যুক্তরাজ্যের প্রভাবশালী দৈনিক ফিনান্সিয়াল টাইমস। দৈনিকটির এক প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক সপ্তাহ ধরেই ট্রাম্প প্রশাসন পাকিস্তানের উপর চাপ দিচ্ছিল যাতে তারা ইরানকে বুঝিয়ে যুদ্ধ থামানোর ব্যবস্থা করে এবং হরমুজ প্রণালী খুলে দেয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একদিকে ইরানকে ধ্বংস করার হুমকি দিচ্ছিলেন এবং অন্যদিকে দাবি করছিলেন তেহরান নিজেই বাঁচার জন্য শান্তি চুক্তি ভিক্ষা চাচ্ছে। কিন্তু রিয়েলিটি হলো, পর্দার আড়ালে ট্রাম্প নিজেই একটি সাময়িক যুদ্ধবিরতির জন্য উঠে পড়ে লেগেছিল। এমন খবর প্রকাশ করেছে যুক্তরাজ্যের প্রভাবশালী দৈনিক ফিনান্সিয়াল টাইমস। ট্রাম্পের ধারণা,
পাকিস্তান একটি মুসলিম দেশ এবং প্রতিবেশী হওয়ার কারণে তাদের মাধ্যমে প্রস্তাব পাঠালে ইরান সেটা সহজে মেনে নেবে। নিয়োগ করেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে। গত মঙ্গলবার রাতে 2 সপ্তাহের এই যুদ্ধবিরতির ঘোষণা আসে। মজার ব্যাপার হলো, এই ঘোষণার কয়েক ঘন্টা আগে ট্রাম্প হুমকি দিয়েছিলেন তার কথা না শুনলে তিনি ইরানের পুরো সভ্যতা ধূলিসাৎ করে দিবেন। মঙ্গলবার যখন ট্রাম্পের দেওয়া সময়সীমা শেষ হতে যাচ্ছিল, তখন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স সহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বারবার ফোনে কথা বলেন। এরপর তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলে 2 সপ্তাহের প্রস্তাবটি চূড়ান্ত করেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এই ঘোষণা দেন। সেখানে তিনি দাবি করেন এটি পাকিস্তানের নিজস্ব উদ্যোগ, কিন্তু তার পোস্টে ভুল করে খসড়া কথাটি থেকে গিয়েছিল। ফিনান্সিয়াল টাইমসের খবরে বলা হয়েছে, তাড়াহুড়ো করে পাকিস্তানের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের পাঠানো খসড়া বিবৃতি পোস্ট করে দিয়েছিলেন, আর তাতে ফাঁস হয়ে যায় কোমর। আসলে জ্বালানি তেলের দাম হু হু করে বেড়ে যাওয়ায় ট্রাম্প বেশ দুশ্চিন্তায় ছিলেন। এছাড়া ইরান যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছিল তাও তাকে অবাক করে দিয়েছিল। পাকিস্তানের মধ্যস্থতাকারী সংশ্লিষ্ট 5টি নির্ভরযোগ্য সূত্র ব্রিটিশ সংবাদ মাধ্যমকে জানিয়েছে, গত 21শে মার্চ থেকে ট্রাম্প মনে মনে যুদ্ধবিরতির জন্য মরিয়াছিলেন। বার্তা সংস্থা রয়টার্স বলছে, ইরানের সভ্যতা নিশ্চিহ্ন করে দেওয়ার মতো ভয়াবহ হুমকি থেকে নাটকীয়ভাবে সরে আসার এই যে ধরন, এটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিরচেনা অনিশ্চিত কূটনৈতিক কৌশলের সীমাবদ্ধতা এবং ঝুঁকিগুলোকে আবারও সামনে এনেছে। আবার একে ট্রাম্প বলছেন তিনি জিতে গেছেন। ওয়াশিংটন ভিত্তিক প্রভাবশালী সাময়িকী ফরেন পলিসির কলামিস্ট মিশেল হিরেসের বিশ্লেষণ অনুযায়ী এই যে ট্রাম্পের আচরণ, সেটা নতুন কিছু নয়, বরং এটাই তার কৌশল। তিনি বলছেন, বাস্তবে ট্রাম্পের সবচেয়ে বড় সীমাবদ্ধতা কোনো রাষ্ট্র বা সামরিক শক্তি নয়, বরং বৈশ্বিক আর্থিক বাজার। বিশেষ করে ইরানকে ঘিরে সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতি এই বাস্তবতাকে নতুন করে সামনে নিয়ে এসেছে। প্রথমে ডোনাল্ড ট্রাম্প নিজেকে দীর্ঘদিন ধরেই এক অপ্রতিরোধ্য শক্তির প্রতীক হিসেবে উপস্থাপন করে আসছেন, যেন আন্তর্জাতিক আইন, মিত্র দেশ কিংবা কূটনৈতিক সীমাবদ্ধতা তার সিদ্ধান্তকে আটকে রাখতে পারে না। কিন্তু ট্রাম্পের আগ্রাসী রাজনৈতিক ও সামরিক অবস্থান প্রায় আন্তর্জাতিক বাজারের প্রতিক্রিয়ার মুখে ভেঙে পড়ে। ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর যখন তেলের দাম বাড়তে শুরু করে এবং হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে সংকট তৈরি হয়, তখনই বাজারে অস্থিরতা দেখা দেয়। এই অস্থিরতা ট্রাম্প প্রশাসনের উপর চাপ সৃষ্টি করে এবং শেষ পর্যন্ত তাকে যুদ্ধ থেকে সরে আসার দিকে ঠেলে দেয়। বিশ্লেষকদের মতে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং ট্রাম্পের রাজনৈতিক আচরণের একটি পুনরাবৃত্ত ধারা। এই প্যাটার্নকে সমালোচকরা নাম দিয়েছে ট্যাকো ট্রেড, যার পূর্ণ রূপ হলো ট্রাম্প অলওয়েজ চিকেন্স আউট, মানে ফান্দে পড়িয়া বগা কান্দার মতো যখন অবস্থা হয় তখন ট্রাম্প সরে আসে। ট্রাম্প প্রথমে কঠোর হুমকি দেন, উত্তেজনা বাড়ান, কিন্তু যখন আন্তর্জাতিক বাজারে নেতিবাচক প্রতিক্রিয়া দেখায় তখন দ্রুত অবস্থান পরিবর্তন করেন এবং শেষ পর্যন্ত একটি আপোষ বা ডিল ঘোষণা করেন। ইরান যুদ্ধের ক্ষেত্রেও একই চিত্র দেখা গেছে। শুরুতে তিনি ইরানের সভ্যতা ধ্বংস করার মতো চরম হুমকি দেন, কিন্তু পরে পরিস্থিতি পাল্টে যায়। তিনি যুদ্ধবিরতির দিকে এগিয়ে যান এবং এমনকি পুনর্গঠনের কথাও বলতে থাকেন। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো ট্রাম্পের ব্যক্তিগত মানসিকতা ও রাজনৈতিক দর্শন। তিনি নিজেকে একজন ব্যবসায়ী হিসেবে দেখেন, যার কাছে অর্থনৈতিক সূচক যেমন ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ বা S&P 500 তার সাফল্যের প্রধান মাপকাঠি। ফলে বাজারের পতন তিনি শুধু অর্থনৈতিক সংকেত হিসেবে নয়, ব্যক্তিগত ব্যর্থতা হিসেবে দেখেন। এই মনস্তাত্ত্বিক দিকটি তার সিদ্ধান্ত গ্রহণে বড় ভূমিকা রাখে। বিশ্লেষকরা মনে করেন, ইরান যুদ্ধের প্রেক্ষাপটে এই বিষয়টি আরো স্পষ্ট হয়। যুদ্ধের ফলে তেলের দাম বেড়ে যায়, গ্যাসোলিনের মূল্য বাড়ে এবং বৈশ্বিক বাজারে অস্থিরতা তৈরি হয়। প্রতিদিন বাজার পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ট্রাম্পের অবস্থান নরম হতে থাকে। আবার যখন তিনি যুদ্ধ শেষ করার ইঙ্গিত দেন, বাজারে সাময়িক উত্থান দেখা যায়। এই পারস্পরিক সম্পর্ক প্রমাণ করে যে বাজার ট্রাম্পের নীতিকে সরাসরি প্রভাবিত করছে। শুধু ইরান নয়, গ্রিনল্যান্ড ইস্যুতেও ট্রাম্প একই ঘটনা ঘটিয়েছিলেন।
যখন ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের হুমকি দেন তখন বাজারে ব্যাপক পতন ঘটে। পরে তিনি দ্রুত অবস্থান বদলান এবং একটি অস্পষ্ট চুক্তির কথা বলেন। ট্যাকোর শব্দটি প্রায় 1 বছর আগে জনপ্রিয় হয়, যখন মাত্র 4 দিনে মার্কিন শেয়ার বাজারে $6.5 ট্রিলিয়ন ক্ষতি হওয়ার পর ট্রাম্প তার উচ্চ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে সরে আসেন। কয়েক সপ্তাহ পর চীনের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল। দুই ক্ষেত্রেই সিদ্ধান্ত পরিবর্তনের পর শেয়ার বাজার স্বাভাবিক হয়। এই ঘটনা প্রমাণ করে যে বাজারের চাপ তার আগ্রাসী নীতিকে সীমিত করে দেয়। কিন্তু ইরানে এসে মরুভূমির চোরা বালিতে আটকে গিয়েছেন ট্রাম্প। ইরান একটি কৌশলগত সুবিধা অর্জন করেছে, সেটি হলো ইরান সরাসরি সামরিকভাবে ট্রাম্পকে পরাজিত না করলেও তারা এমন একটি পরিস্থিতি তৈরি করতে পেরেছে যেখানে বাজারের প্রতিক্রিয়া ট্রাম্পকে পিছু হটতে বাধ্য করেছে। বিশেষ করে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে তারা বৈশ্বিক জ্বালানি বাজারে যে ধাক্কা দিয়েছে তা ট্রাম্প প্রশ্নের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। বিশ্লেষকদের মতে ট্রাম্প ইরানকে অন্য দেশগুলোর মতো খুব সহজ মনে করেছিলেন, কিন্তু বাস্তব পরিস্থিতি অতটাও সরল নাই। ইরান সামরিকভাবে দুর্বল হলেও এখন আরো কঠোর নেতৃত্বের অধীনে রয়েছে। তাদের কাছে গুরুত্বপূর্ণ তেলবাহী জলপথের উপর নিয়ন্ত্রণ রয়েছে এবং মাটির নিচে সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ আছে। এটি ভবিষ্যতে বড় চ্যালেঞ্জ হয়ে থাকতে পারে। রিয়েল এস্টেট ব্যবসায় থাকাকালে ট্রাম্প নিজেকে একজন মাস্টার নেগোসিয়েটর হিসেবে তুলে ধরেন, কিন্তু অনেক বিশ্লেষকের মতে তার এই কৌশল অনেক সময় উল্টো ফল দিয়েছে এবং যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত করেছে। ওয়াশিংটনের থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজির জন অল্টারম্যান বলেছেন, ট্রাম্প নিজের অতিরঞ্জিত বক্তব্যের ফাঁদে পড়ে গিয়েছিলেন। তার পক্ষে ইরানের সভ্যতা ধ্বংস করা সম্ভব ছিল না, আর এমন হুমকির ইঙ্গিত দেওয়াও বিপজ্জনক। ট্রাম্পের এই কৌশলের আরেকটি বড় ঝুঁকি হলো চীন ও রাশিয়ার মতো প্রতিপক্ষ দেশগুলো এখন তার এই আচরণের ধরন বুঝে ফেলেছে। হোয়াইট হাউসের সাথে যোগাযোগ রাখা এক রিপাবলিকান আইন প্রণেতা রয়টার্সকে বলেন, ট্রাম্পের চমক দেওয়ার ক্ষমতা ধীরে ধীরে কমে আসছে। তবে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট ট্রাম্পের পিছু হটার অভিযোগ অস্বীকার করেছেন। তার মতে এই ধরনের বক্তব্য ছিল ট্রাম্পের কঠোর দর কষাকষির কৌশলের অংশ। তবে শঙ্কার কথা হলো ইসরায়েল ট্রাম্পের কথা পুরোপুরি শুনছে না। লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে আর তাতে চটেছে ইরান। যে হরমুজ প্রণালী খোলার জন্য ট্রাম্পের নতি স্বীকার, সেই প্রণালীর মুখ এখনো খুলে দেয়নি ইরান। ট্রাম্পকে আর তার মিত্র ইসরায়েলকে ইরানের শর্তগুলো অক্ষরে অক্ষরে মানতে হবে, তবেই ইরান খুলে দেবে হরমুজ প্রণালী। কিন্তু সে আশা বিশ্ব মোড়লরা পুরোপুরি করতে পারছেন না, কারণ ইসরায়েলের যেমন কোনো বিশ্বাস নেই, তেমনি ট্রাম্পের মুডেরও কোনো গ্যারান্টি নেই। পশ্চিমের ওয়েদারের মতোই নেতানিয়াহু আর ট্রাম্প হঠাৎ ঘুরে গেলে পাল্টে যেতে পারে পরিস্থিতি। এখন এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে। বগুড়ায় কি আবারও ফিরে এলো সেই মাগুরা স্টাইল নির্বাচন? ভোটের আগেই ব্যালটে সিল, ফলাফল শিটে আগাম স্বাক্ষর, এজেন্ট বের করে দেওয়া, এগুলো কি শুধুই অভিযোগ নাকি সত্যিও আছে কিছুটা? সবচেয়ে বড় প্রশ্ন, প্রায় 20 বছর পর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেও বিএনপির কিসে এত ভয়? সুষ্ঠু নির্বাচন হলে হেরে যাবে বলে? একটি আসন হারালেই বা কি হবে? বগুড়া 6 আসনের উপনির্বাচনে বিএনপির জিততেই হবে মানসিকতা, ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে সংখ্যাগরিষ্ঠতা জেতার অভিযোগটি নতুন করে সামনে এলো আবার।